এবার আমরা আলোচনা করব ওটাইটিস মিডিয়া সম্পর্কে। ওটাইটিস মিডিয়া একটা কানের অসুখ, তবে এর সঙ্গে আমাদের শ্বসনতন্ত্রের একটা ভালো সম্পর্ক আছে। এই জন্য এটাকেও শ্বসনতন্ত্রের অসুখ হিসেবেই চিন্তা করা হয়। এটা শ্বসনতন্ত্রের যে ঊর্ধ্ব শ্বসনতন্ত্র রয়েছে সেখানকার অসুখ। আমরা পড়েছিলাম আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তার মধ্যে কিন্তু ওটাইটিস মিডিয়াও একটা। এখন ওটাইটিস মিডিয়া কানের কোন জায়গাতে হয়, কিভাবে হয়, ফিজিওলজিটা আমরা একটু জেনে নিব। লক্ষ্য করো, ওটাইটিস মিডিয়ার ফিজিওলজিটা আমরা একটু জেনে নিব। একটা মানুষের মাথা আঁকলাম, দেখো এটা হচ্ছে সেই মানুষটার কান, এটা হচ্ছে সেই মানুষটার কান। কানের এই পার্টগুলোকে বলা হয় বহিকর্ণ। এই জিনিসটার নাম অ্যাকচুয়ালি পিনা, এটার নাম হলো পিনা। পিনাটাকে আমি এঁকেছি। তারপরে দেখো এখানে আমরা একটা ছিদ্র দেখতেই পাই কিন্তু, তাই না? এই ছিদ্রটাকে, কানের ভেতরে যে একটা নল আছে, একটা নালী আছে, এই নালীটাকে বলা হয় কর্ণকুহর অথবা অডিটরি মিটাস। তারপরে এই নালীটা শেষ হয় এরকম একটা পর্দাতে গিয়ে। এই পর্দাটার নাম হলো, কানের পর্দা বলি এটাকে আমরা, ভালো ভাষায় বলা হয় টিম্পেনিক পর্দা। এই পর্দা, তাহলে দেখো আমরা কানের বাইরের দিকে তিনটা জিনিস পাচ্ছি। বাইরের দিকে মাংসর মতো জিনিসটা পাচ্ছি, এই জিনিসটার নাম হলো পিনা। কানের ভেতরে একটা নল আছে, এই যে নালী, যেইটুকু জায়গাতে আমরা কটন বার দিয়ে একটু ঘাটাঘাটি করতে পারি, তাই না? এই যে এই জায়গাটার নাম হচ্ছে অডিটরি মিটাস অথবা কর্ণকুহর। আর এই যে পর্দাটা, এটার নামই হলো কানের পর্দা বা টিম্পেনিক পর্দা। ভালো কথা। এই কানের মধ্যেও তাহলে সেম জিনিসপত্রগুলোই পাবো। বাইরে পিনা পাচ্ছি, এই যে নলটা পাবো, নলটার নাম হচ্ছে অডিটরি মিটাস। তারপরে আমরা এরকম একটা পর্দা পাবো, এই পর্দাটার নাম হচ্ছে টিম্পেনিক পর্দা। ভালো কথা। এখন তারপরে কানের মধ্যে আরেকটা চেম্বার পাওয়া যাবে। দেখো টিম্পেনিক পর্দা ঠিক পরেই কানের এই জায়গাতে একটা চেম্বার পাওয়া যাবে। এই যে একটা চেম্বার, এই কানের মধ্যেও আমরা একই রকম আরেকটা চেম্বার পাবো। কানের একটা চেম্বার পাওয়া গেল। এই চেম্বারটাকে বলা হয় মধ্যকর্ণ। অর্থাৎ বাইরের এই পিনা, বহি অডিটরি মিটাস, কানের পর্দা, এই কয়টা অংশকে বলা হয় বহিকর্ণ। এই লাল রঙের চেম্বারটা দুটাকে বলা হচ্ছে কিন্তু মধ্যকর্ণ। এবং কানের একদম ভেতরের দিকেও কিছু স্ট্রাকচার আছে। দুই কানের এই জায়গাতেই কিছু অর্ধবৃত্তাকার নালী রয়েছে। অ্যাকচুয়ালি তিনটা অর্ধবৃত্তাকার নালী থাকে, এখানেও তিনটা এরকম অর্ধবৃত্তাকার নালী। তারপরে দেখো এরকম মশার কয়েলের মতো এরকম একটা প্যাঁচানো স্ট্রাকচার থাকে, ঠিক আছে? তাহলে দেখো পুরো কানের যেই ইন্টারনাল স্ট্রাকচার, সেটাকে যদি আমরা ভালো করে দেখি, আমরা দেখব কানের মধ্যে তিনটা অংশ রয়েছে। বাইরের এই অংশটাকে বলা হয় বহিকর্ণ, লাল এই চেম্বারটাকে বলা হচ্ছে মধ্যকর্ণ, আর এই যে ভেতরে নীল রঙের যাদেরকে এঁকেছে এদের নাম হলো অন্তর্কর্ণ। কানটাকে তাহলে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে, বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তর্কর্ণ। এই মধ্যকর্ণের মধ্যে কিন্তু এই চেম্বারটার মধ্যে তিনটা হাড় থাকে, তোমরা জানো। একটা হাড়ের নাম মেলিয়াস, আরেকটা হাড়ের নাম ইনকাস, আরেকটা হাড়ের নাম স্টেপিস। মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। বুঝতে পারছো তাহলে মধ্যকর্ণ কোনটা? এই লাল রঙের চেম্বারটার নাম হচ্ছে মধ্যকর্ণ। এখন কাহিনী হচ্ছে, মধ্যকর্ণ থেকে একটা নালী বের হয়ে এসে গলায় উন্মুক্ত হয়। কানের সাথে গলাকে সংযুক্ত করে মধ্যকর্ণ থেকে বের হয় একটা নালী। দেখো এই নালীটাই মনে করো মধ্যকর্ণ থেকে বেরিয়ে গলাতে চলে আসে। এই নালীটাও মনে করো এখান থেকে একটা নালী বের হয়ে এসে সে মধ্যকর্ণ থেকে গলাতে চলে আসবে। বুঝতে পারছো তাহলে? কিছু জিনিস এখানে তোমাদের মনে রাখতে হবে। এই যে কানের সবচেয়ে বাইরের দিকের এই কালো অংশটা, পিনা, কর্ণকুহর এবং কানের পর্দা, টিম্পেনিক পর্দা, এই তিনটা অংশকে আমরা বলছি কিন্তু বহিকর্ণ। তারপরে দেখো এই যে লাল চেম্বারটা আমরা দেখতে পাচ্ছি, এই চেম্বারটাকে বলা হচ্ছে মধ্যকর্ণ। এবং একদম ভেতরের দিকে নীল রঙের যে পেঁচানো নালী দেখা যাচ্ছে, এদের নাম হলো অন্তর্কর্ণ। তাহলে কানটাকে আমরা তিনটা অংশে ভাগ করছি, বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তর্কর্ণ। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এই মধ্যকর্ণের সঙ্গে গলার একটা সংযোগ আছে, যে নালীর মাধ্যমে এই সংযোগটা, এই নালীটার নাম কি? এই নালীটার নাম হলো ইউস্টেশিয়ান টিউব অথবা ইউস্টেশিয়ান নালী।
তাহলে আমরা মনে রাখবো মধ্যকর্ণের সঙ্গে গলাকে সংযুক্ত করে হচ্ছে ইউস্টেশিয়ান টিউব বা ইউস্টেশিয়ান নালী। ইউস্টেশিয়ান নালী কোথায় থাকে? মধ্যকর্ণতে থাকে। কার সঙ্গে মধ্যকর্ণকে সংযুক্ত করে? গলার সাথে মধ্যকর্ণকে সংযুক্ত করে। কেন? এটার উত্তর অনেক বড়, তোমাদের কান যখন পড়াবো তখন এটা বলা যাবে। আপাতত এইটুকু শুধু বলি। দেখো, এই কান দিয়ে যে শব্দটা ঢোকে সে শব্দের একটা কম্পন থাকে। এই কম্পনটা যদি মাথার মধ্যে আটকে থাকে তাহলে মাথার মধ্যে ব্যথার সৃষ্টি হবে। শব্দের কম্পনটা বের করে দেওয়ার জন্য কানের সাথে কিন্তু গলার একটা সংযোগ দেওয়া থাকে। অনেক সময় আমরা টিচাররা স্টুডেন্টদেরকে মজা করে বলি যে তুমি এত বোকা, যা শুনছো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিচ্ছ, তোমার কি বুদ্ধি শুদ্ধি নাই নাকি, এরকম কথাবার্তা বলা হয়। মজার ব্যাপার হচ্ছে আমরা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করতে পারি না। আমরা এক কান দিয়ে শুনি, ওই শব্দ কম্পনটা কিন্তু গলা দিয়ে বেরিয়ে আসে, বের হয় কিন্তু, এটা কিন্তু মাথায় রেখো তোমরা। ইউস্টেশিয়ান নালীর আরও একটা কাজ আছে। দেখো, এর ভেতরে যদি একটা ফাঁকা চেম্বার থাকে আর এ পাশে যদি একটা পাতলা পর্দা থাকে, আমরা জানি বায়ুমণ্ডলে কিন্তু প্রচণ্ড চাপ থাকে। বায়ুমণ্ডল কিন্তু কোনো ফাঁকা জায়গাকে পছন্দ করে না। কোনো জায়গাকে পুরোপুরি বায়ুশূন্য করা হলে, অর্থাৎ একদম ফাঁকা করা হলে, বাতাস সঙ্গে সঙ্গে সেই জায়গাটাকে দখল করার চেষ্টা করে। যদি কোনো আমরা পাতলা আবরণ দিয়ে ওই জায়গাটাকে আবৃত করে দেই, তারপরও বাতাসের প্রচণ্ড চাপ ওই পাতলা আবরণকে ভেঙে চুরে বায়ুহীন জায়গাটাকে দখল করার চেষ্টা করে। অর্থাৎ বায়ুমণ্ডল ফাঁকা জায়গাকে একদমই পছন্দ করে না। এবার বোঝো, যদি এই মধ্যকর্ণের চেম্বারটা ফাঁকা থাকে পুরোপুরি, তাহলে যেটা হবে, এ পাশ থেকে বাতাস এসে প্রচণ্ড চাপ দিয়ে কানের পর্দা বা টিম্পেনিক পর্দাকে ফাটিয়ে মধ্যকর্ণে প্রবেশ করবে। বায়ুমণ্ডল কিন্তু ফাঁকা জায়গাকে পছন্দ করে না। এই জন্য যেটা হয়, এই জায়গাটা সম্পূর্ণ বায়ুহীন থাকে না। যেটা হয়, গলা থেকে বাতাস এসে মধ্যকর্ণতে এদিক থেকে জমা থাকে। এই বাতাসগুলো টিম্পেনিক পর্দাকে এ পাশ থেকে চাপ দেয়, বাইরের বাতাসটা এসে টিম্পেনিক পর্দাকে এ পাশ থেকে চাপ দেয়, অর্থাৎ দুপাশের চাপের একটা ব্যালেন্স থাকে। আমরা যখন ঢোক গিলি তখন আমাদের এই ইউস্টেশিয়ান নলের যে মুখটা সেটা খুলে যায়, তখন বেশ কিছু বাতাস আমাদের কানে প্রবেশ করে। বাদবাকি সময় আমরা যেমন অবস্থায় থাকি না কেন, বেশিরভাগ সময় আমাদের ইউস্টেশিয়ান টিউবটা বন্ধই থাকে। শুধু আমরা খাবার গেলার সময় ইউস্টেশিয়ান টিউবের কিন্তু মুখটা খুলে যায়। এভাবেই ইউস্টেশিয়ান টিউব দিয়ে মধ্যকর্ণের মধ্যে বাতাস চলে যায়। এতে করে বাতাসের একটা ব্যালেন্স থাকে, যাতে করে টিম্পেনিক পর্দাটা ফেটে না যায়। আমরা মধ্যকর্ণকে চিনেছি, আমরা ইউস্টেশিয়ান নালীকে চিনেছি, ইউস্টেশিয়ান নালীর কাজ জেনেছি, এবং এটাও জেনেছি ইউস্টেশিয়ান নালী কখনো খোলে এবং কখনো বন্ধ হয়। এখন প্রসঙ্গ হচ্ছে ওটাইটিস মিডিয়া অসুখটা তাহলে কি, তাই না? তাহলে দেখো, এই ওট শব্দের মানে হচ্ছে কান, ওট মানে হচ্ছে কান, আইটিস মানে হচ্ছে সংক্রমণ, আর মিডিয়া মানে হলো মধ্য বা মাঝখান। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে, এই মধ্যকর্ণের মধ্যে যদি কোনো সংক্রমণ হয় সেটাকেই বলবো আমরা ওটাইটিস মিডিয়া। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এই চেম্বারের মধ্যে যদি কোনো সংক্রমণ হয়, এই চেম্বারটাতে যদি কোনো সংক্রমণ হয়, মধ্যকর্ণতে যদি কোনো সংক্রমণ হয়, সেটাকেই বলবো তাহলে আমরা ওটাইটিস মিডিয়া। আমাদের বহিকর্ণতে সংক্রমণ হতে পারে। বহিকর্ণতে সংক্রমণ হলে সেটাও একটা রোগ আছে, এটাকে বলা হয় ওটাইটিস এক্সটার্না। মধ্যকর্ণতে সংক্রমণ হলে ওটাইটিস মিডিয়া, এবং অন্তকর্ণতে এগুলোতেও সংক্রমণ হতে পারে, তখন তাকে বলা হয় ওটাইটিস ইন্টারনা। বুঝতে পারছো? তাহলে আমাদের পড়ার বিষয় হচ্ছে ওটাইটিস মিডিয়া। খুব এমসিকিউ এটা আসে যে ওটাইটিস মিডিয়া বলতে কি বোঝায়, তখন তোমরা লিখবে মধ্যকর্ণের সংক্রমণ। ওটাইটিস মিডিয়া মানে হচ্ছে মধ্যকর্ণের সংক্রমণ। এখন এই সংক্রমণটা হয় কিভাবে? আমরা ইতোমধ্যেই জেনেছি, আমরা যখন খাবার গিলি, খাবার গেলার সময় আমাদের যেটা হয়, এই ইউস্টেশিয়ান নালীর মুখটা খুলে যায়। ইউস্টেশিয়ান নালীর মুখটা খুলে যায়, এদিক দিয়ে বাতাস আমাদের কানের মধ্যে প্রবেশ করে, বায়ু সাপ্লাই হয়। কিন্তু ব্যাপার হচ্ছে, আমরা যখন খাবার গিলতে থাকি ওই সময় অনেক সময় খাবারের যে তরল অংশ সেটাও ইউস্টেশিয়ান নালীর ভেতর দিয়ে ভেতরে ঢুকে যেতে পারে, আবার জীবাণুও এদিক দিয়ে ভেতরে ঢুকে যেতে পারে। মূল কথায়, ইউস্টেশিয়ান নালী দিয়ে যদি কোনো খাদ্যবস্তু, কোনো জীবাণু, কোনো তরল পদার্থ মধ্যকর্ণতে চলে আসে, তখন মধ্যকর্ণের মধ্যে সংক্রমণ হয়ে যায়, মধ্যকর্ণের মধ্যে অসুখ বিসুখ দেখা যায়, তখনই সেটাকে বলা হয় ওটাইটিস মিডিয়া। তাহলে ইউস্টেশিয়ান নালী দিয়ে তরল খাদ্যবস্তু যদি ঢোকে, অথবা পানি যদি ঢোকে, অথবা যদি জীবাণু ঢোকে, তখন দেখা যায় যে জীবাণুটা গিয়ে মধ্যকর্ণে পৌঁছায় এবং তখন মধ্যকর্ণে সংক্রমণ হয়। এটাকেই বলা হচ্ছে ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মিডিয়াতে মেনলি যেটা হয়, জীবাণুটা ঢুকে যায়, ঢুকে গিয়ে এই জায়গাতে একটা সংক্রমণ সৃষ্টি করে। তবে তোমরা মনে রাখবে, কোনো কারণে যদি ইউস্টেশিয়ান নালীর মুখটা বন্ধও হয়ে যায়, তখন কিন্তু ভেতরের সব কিছু আবদ্ধ হয়ে যায়, আবদ্ধ স্থানে কিন্তু জীবাণু বেশি গ্রো করতে পারে। যদি ইউস্টেশিয়ান নালীর মুখটা বন্ধ হয়ে যায়, তখনও কিন্তু আমাদের দ্রুত মধ্যকর্ণে সংক্রমণ হয়।
আবদ্ধ হয়ে গেলে তখন অসুখ বিসুখ বেশি হয় কেন? কারণ এর মধ্যে তখন বাতাস প্রবেশ করতে পারছে না, তখন এর ভেতরে বাতাস ছাড়াই বাঁচতে পারে এরকম অনেক ব্যাকটেরিয়া আছে, তারা কিন্তু গ্রো করা শুরু করে। বাতাস ছাড়া যে জীবগুলো ভালো বাঁচতে পারে তারা গ্রো করার চেষ্টা করে, তখনই কিন্তু আমাদের অসুখ বিসুখটা হয়। এছাড়াও এর মধ্যে দিয়ে তরল খাবার বা পানি যদি ঢুকে তখনও ইনফেকশন হয় কেন? কারণ হচ্ছে এর ভেতর দিয়ে তরল খাবার গেলে এই খাবারগুলোতে জীবাণু বেশি ভালো গ্রো করতে পারে। পানি চলে গেলে বেশি পানি জীবাণুর জন্য গ্রো করার জন্য সহায়ক, এই জন্য কিন্তু আমাদের মধ্যকর্ণতে সংক্রমণ হয় বা ওটাইটিস মিডিয়া হয়। কারণগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়বো আস্তে আস্তে। মূল ফিজিওলজিটা হচ্ছে ইউস্টেশন নালী দিয়ে কোনো কিছু যদি মধ্যকর্ণে পৌঁছায়, জীবাণু যদি মধ্যকর্ণে পৌঁছায়, এরপরে ইউস্টেশন নালীর মুখটা যদি বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু মধ্যকর্ণে সংক্রমণ হয়। এটাকেই বলছি আমরা ওটাইটিস মিডিয়া। এবার আমরা স্থায়িত্বের উপর ভিত্তি করে ওটাইটিস মিডিয়ার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। স্থায়িত্বের উপর ভিত্তি করে ওটাইটিস মিডিয়া দুই প্রকার, সাইনোসাইটিসও দুই প্রকার ছিল। দেখো, স্থায়িত্বের ভিত্তিতে ওটাইটিস মিডিয়ার প্রকারভেদ। স্থায়িত্বের ভিত্তিতে ওটাইটিস মিডিয়ার প্রকারভেদ। স্থায়িত্বের ভিত্তিতে ওটাইটিস মিডিয়া দুই প্রকার, শুধু ওটাইটিস মিডিয়া না, সাইনোসাইটিসও দুই প্রকার ছিল, অন্যান্য অসুখও দুই প্রকারই হয়। একটা হচ্ছে স্বল্প স্থায়ী, ইংরেজিতে বললে বলা হয় অ্যাকিউট, আরেকটাকে বলা হয় দীর্ঘস্থায়ী, ইংরেজিতে বললে বলা হয় ক্রনিক। তাহলে স্থায়িত্বের ভিত্তিতে ওটাইটিস মিডিয়া দুই প্রকার, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। যদি কারো ওটাইটিস মিডিয়া 2 থেকে 4 সপ্তাহ থাকে, 2 থেকে 4 সপ্তাহ থাকে, 2 সপ্তাহ মানে 15 দিন আর 4 সপ্তাহ মানে 1 মাস, 15 দিন থেকে 1 মাসের মধ্যেই যদি কারো ওটাইটিস মিডিয়া ভালো হয়ে যায়, তখন সেটাকে বলছি আমরা অ্যাকিউট ওটাইটিস মিডিয়া। যদি কারো ওটাইটিস মিডিয়া 4 সপ্তাহের বেশি সময় ধরে থাকে, ওটাইটিস মিডিয়া থাকে, তখন তাকে আমরা বলবো হচ্ছে দীর্ঘস্থায়ী বা ক্রনিক। তাহলে দেখো, কারো ওটাইটিস মিডিয়া 2 থেকে 4 সপ্তাহের মধ্যে ভালো হয়ে গেল, তাহলে অ্যাকিউট। যদি ওটাইটিস মিডিয়াটা 4 সপ্তাহেরও বেশি সময় ধরে, 1 মাসের বেশি সময় ধরে চলছে, ভালো হচ্ছে না, দীর্ঘস্থায়ীভাবে চলছে, তখন সেটাকে বলছি আমরা কিন্তু ক্রনিক ওটাইটিস মিডিয়া। এবার আমরা ওটাইটিস মিডিয়া রোগের কারণগুলো নিয়ে আলোচনা করব। মোটামুটি সাইনোসাইটিস যেই জীবাণুর কারণে, যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলোর কারণে হয়ে থাকে, ওটাইটিস মিডিয়া ওই একই ধরনের জীবাণুর কারণেই হয়ে থাকে। তারপর আমরা আরও একবার পড়ে নিই, লক্ষ্য করো কোন ভাইরাসের কারণে হতে পারে। রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস অথবা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অথবা রাইনো ভাইরাস, এই ভাইরাসগুলোর কারণে ওটাইটিস মিডিয়া হতে পারে। যেটা হয়, ভাইরাসের সংক্রমণে এই শ্বাসনালীতে অনেক সমস্যার সৃষ্টি হয়, শ্বাসনালী ফুলে যায়, এজন্য ইউস্টেশিয়ান নালী কোনো কারণে বন্ধ হয়ে যায় এবং ইউস্টেশিয়ান নালী বন্ধ হওয়ার কারণে মধ্যকর্ণে সংক্রমণ দেখা দেয়। অথবা এই জীবাণুগুলো ইউস্টেশিয়ান নালী দিয়ে ভেতরে প্রবেশ করে, ইউস্টেশিয়ান নালীর ভেতর দিয়ে জীবাণু প্রবেশ করে সে মধ্যকর্ণে পৌঁছে এবং মধ্যকর্ণে সংক্রমণ তৈরি করে। বিভিন্নভাবে হতে পারে। ব্যাকটেরিয়া, কোন কোন ব্যাকটেরিয়া দায়ী বলো? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মোরাক্সেলা ক্যাটারালিস, এই ব্যাকটেরিয়াগুলো ওই একই কারণে, এরা হচ্ছে শ্বাসনালীকে ক্ষতিগ্রস্ত করে। জীবাণুগুলো ইউস্টেশিয়ান নালী দিয়ে মধ্যকর্ণে পৌঁছালে মধ্যকর্ণতে সংক্রমণ হয়। তারপরে দেখো, ইউস্টেশিয়ান নালী ফুলে গেলে বিভিন্ন কারণে এই মুখ গলবিলের এখানে কোনো সংক্রমণে, কোনো অসুখ বিসুখে ইউস্টেশিয়ান নালী ফুলে যেতে পারে। ইউস্টেশিয়ান নালী ফুলে গেলেই ওটাইটিস মিডিয়া কিন্তু হয়ে যায়। ইউস্টেশিয়ান নালী ফুলে গেলে ইউস্টেশিয়ান নালী বন্ধ হয়ে যায়, মধ্যকর্ণে রাস্তা বন্ধ হয়ে যায়, মধ্যকর্ণে সংক্রমণ হয়। অ্যাডিনয়েড ফুলে গেলে, অ্যাডিনয়েড এক ধরনের লসিকা গ্রন্থি আমাদের গলবিলে থাকে। অ্যাডিনয়েড গ্রন্থিটা যেখানে অবস্থান করে, মনে করে এই জায়গাতে অবস্থান করে, তার পাশে ইউস্টেশিয়ান নালীর মুখ। অ্যাডিনয়েড গ্রন্থি ফুলে গেলে ইউস্টেশিয়ান নালীর মুখ বন্ধ হয়ে যায়, এজন্য মধ্যকর্ণে সংক্রমণ ঘটে। মাতৃদুগ্ধ কম খাওয়ালে, ওটাইটিস মিডিয়া মেনলি শিশুদের হয়ে থাকে। ওটাইটিস মিডিয়া শিশুদের হয়, যেটা হয় শিশুদের মাতৃদুগ্ধের মধ্যে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। একটা শিশুর জন্য যা যা প্রয়োজনীয় পুষ্টি পদার্থ প্রয়োজন সব কিছু মায়ের দুধের মধ্যেই থাকে। তো এখন মা যদি তার সন্তানকে দুধ কম খাওয়ায়, বাইরের খাবার বেশি খাওয়ায়, তাহলে সন্তানের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা দুর্বল হয়ে যেতে পারে, শিশুদের ওটাইটিস মিডিয়া হয়ে যেতে পারে।
ঠান্ডা লাগলে কানের সংক্রমণ হলে, ঠান্ডা লাগলে ব্যাপারটা এরকম, ঠান্ডা লাগলে যেটা হয় আমাদের এই মুখ গলবিল বা শ্বাসনালীর আশপাশের জায়গাগুলো ফুলে যায়, তখন ইউস্টেশন নালী বন্ধ হয়ে যেতে পারে, মধ্যকর্ণে সংক্রমণ করতে পারে। অথবা কানের কোনো সংক্রমণ হলে, কানের কোনো অসুখ বিসুখ হলে সেই জীবাণু মধ্যকর্ণে পৌঁছায় এবং ওটাইটিস মিডিয়া হয়ে যেতে পারে। এবার আমরা আলোচনা করব ওটাইটিস মিডিয়ার ঝুঁকি সম্পর্কে, অর্থাৎ কাদের ওটাইটিস মিডিয়া বেশি বেশি হয়ে থাকে সেটাই আমরা জানব। শিশুরা ওটাইটিস মিডিয়ার মেইন ভিকটিম। শিশুদের ওটাইটিস মিডিয়া কেন বেশি বেশি হয় একটু তোমরা ফিজিওলজিটা বোঝো। ওটাইটিস মিডিয়া মেনলি হয় ইউস্টেশন নালীর মাধ্যমে কোনো তরল জিনিস যদি মধ্যকর্ণে পৌঁছায় তখন। শিশুরা যেহেতু শুয়ে থেকে খাবার খায়, যেমন অনেক কম বয়সী শিশু যারা 2-3 মাস বা 1 বছরের কম বয়সী শিশুরা, তারা তো শুয়ে থাকে সবসময়। শুয়ে থেকে খাবার খাওয়ার কারণে খাবার গেলার সময় বেশ কিছু তরল খাবার, বিশেষ করে দুধ, তাদের ইউস্টেশন নালীতে ভেতরে প্রবেশ করে। যেহেতু এদিক দিয়ে তরল খাবার প্রবেশ করছে, তাহলে এই জায়গাগুলোতে খাবারের সাথে সাথে বেশ কিছু জীবাণুও চলে যায়, তখন ওটাইটিস মিডিয়াটা তাদের বেশি বেশি হয়। তারপরও ওটাইটিস মিডিয়া কিছু কন্ডিশনে আরও বেশি হতে পারে, সেই কন্ডিশনগুলো একটু দেখে নেই। 4 মাস থেকে 4 বছর বয়সী শিশুরা ওটাইটিস মিডিয়ার দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়। ডে কেয়ার সেন্টারের শিশুরা, ডে কেয়ারে অনেক শিশু একত্রে থাকে, তাদের যেহেতু একে অপরের সংস্পর্শে আসার সুযোগ বেশি, এজন্য একটা শিশু যদি ওটাইটিস মিডিয়ার জীবাণু দ্বারা আক্রান্ত হয়, অন্য শিশুদের মধ্যেই সেই জীবাণুটা ছড়িয়ে পড়ে খুব দ্রুত। একই কথা কিন্তু যেই কাউমি মাদ্রাসাগুলো আছে, যেখানে অনেক ছোট ছোট বাচ্চারা গাদাগাদি করে এক জায়গায় থাকে, সেখানেও প্রযোজ্য, তাদেরও কিন্তু ওটাইটিস মিডিয়া বেশি হয়। শিশুদের শুয়ে খাবার খাওয়ানো হলে, শিশুদেরকে সম্পূর্ণ শুয়ে খাবার খাওয়ানো উচিত না, এতে করে খাবার কিন্তু কানের যে ইউস্টেশন নালী সেটা দিয়ে ভেতরে চলে যেতে পারে। তারপরে দেখো, শিশুরা ধূমপান এবং দূষণপূর্ণ পরিবেশে বাস করলে, শিশুরা যেই পরিবেশে বাস করছে সেই পরিবেশটা যদি ময়লা আবর্জনাপূর্ণ হয়, ধুলা ময়লা এগুলো বেশি থাকে পরিবেশে, শিশু যে ঘরে অবস্থান করছে সেই পরিবারের যদি কর্তা বা ছেলে বা মেয়ে কেউ সিগারেট খায়, তখন দেখা যায় যে ধূমপানের কারণে শিশুর শরীরে কিন্তু জীবাণু প্রবেশ করে বেশি। ধূমপানের কারণে শিশুদের খুব বেশি ক্ষতি হয়। ধূমপানের কারণে হয়তো শিশুদের যে শ্বাসনালী, তারপরে শিশুদের গলবিল, শিশুদের কানের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কমে যায়, তারা সহজে আক্রান্ত হয়ে যায়। পরিবারের অন্য কেউ সংক্রমিত হলে, পরিবারের বড় কেউ সংক্রমিত হয়েছে, তাতে করে দেখা যায় যে ওই পরিবারের শিশুটাও ওটাইটিস মিডিয়া দ্বারা সংক্রমিত হয়। এর কারণ হচ্ছে বড়দের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলেও শিশুদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা এত শক্তিশালী না, একটু দুর্বল। এজন্য বড়দের কারো ওটাইটিস মিডিয়া হলে দেখা যায় সাথে সাথে ছোটদেরও ওটাইটিস মিডিয়া হয়। এবার আমরা আলোচনা করব ওটাইটিস মিডিয়ার প্রতিকার সম্পর্কে। ওটাইটিস মিডিয়া হলে করণীয় কী কী, অবশ্যই মনে রাখতে হবে, এগুলো শুধু আমরা পড়ার জন্য পড়ছি, কেউ বাসায় এগুলো নিজে করার চেষ্টা করব না, কারণ বইয়ে যে তথ্যগুলো লেখা আছে এটা ওভারঅল সব মানুষের জন্য প্রযোজ্য, সব মানুষের জন্য লেখা আছে, কিন্তু এক একজনের শরীরের কন্ডিশন এক এক রকম। এই জন্য এই পদ্ধতিগুলো যদি তোমরা ব্যক্তিগতভাবে অ্যাপ্লাই করতে চাও, অনেক কিন্তু জটিলতা হতে পারে। কাজেই যে কোনো চিকিৎসা অবশ্যই ডাক্তারের পরামর্শ মোতাবেকই গ্রহণ করতে হবে, একলা একলা বই পড়ে করা যাবে না। এবং আমার কথা শুনে তো কোনো কিছু অবশ্যই করা যাবে না, আমি ডাক্তার নই, আমি বোটানিতে পড়াশোনা করেছি, ইভেন এইগুলো পড়াতে গিয়ে প্রচুর ভুল তথ্য আমি দিয়ে থাকতে পারি, কারণ সব কিছু তো আমার পরিষ্কার জানা নাই। আর নাক কান গলার এগুলো ব্যাপারে এত বেশি জানাও সম্ভব হয় না, আমাদের বই খুবই কম তথ্য দেওয়া আছে। কাজেই এগুলোকে একদমই সিরিয়াসলি না নিয়ে জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য আমরা পড়ব। লক্ষ্য করো, যদি ওটাইটিস মিডিয়া হয় অ্যান্টিহিস্টামিন জাতীয় ট্যাবলেট খেতে হবে। অ্যান্টিহিস্টামিন হচ্ছে অ্যালার্জি নাশক ট্যাবলেট, এই ট্যাবলেটগুলো খেলে গায়ের যে কোনো ইনফ্লামেশন, যে কোনো অ্যালার্জি কমে যায়। অ্যান্টিবায়োটিক, এগুলো হলো ব্যাকটেরিয়া নাশক, আমরা জানি যে ব্যাকটেরিয়ার কারণেও ওটাইটিস মিডিয়া হতে পারে, তাহলে অ্যান্টিবায়োটিক খাওয়া যেতে পারে। অবশ্যই ডাক্তার সিদ্ধান্ত নেবেন তোমার ওটাইটিস মিডিয়া কেন হয়েছে, ব্যাকটেরিয়ার কারণে হয়েছে নাকি ছত্রাকের কারণে হয়েছে নাকি ভাইরাসের কারণে হয়েছে, ডাক্তার আগে বুঝবেন, তারপরে যদি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে অ্যান্টিবায়োটিক দিবেন। প্যারাসিটামল, যেহেতু প্যারাসিটামল আমরা জানি প্যারাসিটামল ব্যথানাশক এবং ইনফ্লামেশন নাশক একটা পদার্থ, প্যারাসিটামল খেলে আমাদের ব্যথা ফুলানো বা চাপ এগুলো একটু কমে যায়। যেহেতু ওটাইটিস মিডিয়া এক ধরনের সংক্রমণ, এক ধরনের ইনফ্ল্যামেশন, দেখা যায় যে প্যারাসিটামল খেলে ব্যথাটাতে একটু কম হয়। তারপরে দেখো, অলিভ অয়েল কানে দেওয়া, কানে অলিভ অয়েল দিলে কানের বেশি উপকার হয়, এটা বলা হয়, অনেক ডাক্তার আবার বলেন দিতে নিষেধ করেন, বই লেখা আছে তাই বললাম। গরম কাপড়ে সেক দেওয়া, এটা ভালো, কারণ গরম কাপড়ে সেক দিলে ওই যে এখানকার মিউকাসগুলো, এখানকার যে তরল পদার্থগুলো সেগুলো গলে এদিক দিয়ে বেরিয়ে আসতে পারে আমাদের জন্য, তখন আরামদায়ক হবে। টিম্প্যানোস্টমি টিউব, এই ব্যাপারটা কেমন, আসলে যেটা হয়েছে যে
ওটাইটিস মিডিয়া হলে ইউস্টেশন নালী বন্ধ হয়ে যেতে পারে, এতে করে কানের এই চেম্বারটার মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু জন্মাতে পারে, এতে করে আস্তে আস্তে ওটাইটিস মিডিয়া সমস্যাটা তীব্র হতে শুরু করে। তখন যেটা করা হয়, কানের যে পর্দা আছে সেখানে একটা ছোট্ট টিউব বসিয়ে দেওয়া হয়, একটা নল বসিয়ে দেওয়া হয়, যে নলের ভেতর দিয়ে কানের মধ্যকর্ণের মধ্যে বাতাস যাওয়া আসা করতে পারবে। বাতাস যাওয়া আসা করতে পারলে কিন্তু অনেক সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। এরকম একটা নল স্থাপন করা কানের যে টিম্পেনিক মেমব্রেনে বা কানের পর্দায় যদি কোনো টিউব স্থাপন করা হয়, সেটার নামই হচ্ছে টিম্পেনোস্টমি টিউব। তারপরে মেরিনজোপ্লাস্টি। অনেক কারণে দেখা যায় যে ওটাইটিস মিডিয়া দীর্ঘদিন থেকে এই মধ্যকর্ণটা তরল পদার্থে বা মিউকাসে ভরে গেছে, তরল পদার্থে ভরে গেছে, এতে করে মিউকাসের চাপে অনেক সময় কানের পর্দা ফেটে যেতে পারে। কানের পর্দা ফেটে গেলে শরীরের অন্য জায়গা থেকে স্কিন নিয়ে কানের ওই পর্দায় স্থাপন করা হয়, কানের পর্দার ওই ফাটা জায়গাটাকে জোড়া দেওয়া হয় অন্য জায়গা থেকে স্কিন নিয়ে। এই সার্জারিটাকে বলা হয় কিন্তু মেরিনজোপ্লাস্টি। এটার নামই হলো মেরিনজোপ্লাস্টি। মেরিনজোপ্লাস্টি তাহলে টিম্পেনিক মেমব্রেনের জোড়াতালি দেওয়া, আর টিম্পেনোস্টমি টিউব স্থাপন করা মানে হলো টিম্পেনিক মেমব্রেনে বা কানের পর্দাতে ছোট একটা নল স্থাপন করা। এবার আমরা আলোচনা করব ওটাইটিস মিডিয়ার প্রতিরোধ সম্পর্কে, অর্থাৎ ভবিষ্যতে যেন ওটাইটিস মিডিয়া না হয় এই জন্য আগে থেকে কোন কোন ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে। প্রথমে শিশুদের পাশে ধূমপান না করা। ওই যে বললাম, ধূমপানের কারণে এই যে ধোঁয়াটা রয়েছে সেটা শিশুদের যখন শ্বসনতন্ত্রতে চলে যায়, শ্বসনতন্ত্রের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যায়, এতে করে শিশুরা সহজে আক্রান্ত হয়, ধূমপান করা যাবে না। দ্বিতীয়ত, শিশুদের মায়ের দুধ খাওয়ানো। শিশুদেরকে মায়ের দুধ খাওয়ানো, মায়ের দুধের মধ্যে এমন অনেক উপাদান রয়েছে যেটা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। এছাড়াও শিশুদের গলাতে এবং গলবিলে বেশ কিছু ব্যাকটেরিয়া থাকে, মায়ের দুধ যখন তারা যখন খায় তখন এই দুধের সাথে সাথে জীবাণুগুলো তার পাকস্থলীতে চলে যায়, অর্থাৎ জীবাণুগুলো গলা থেকে রিমুভ হয়ে যায়। তার মানে গলা থেকে জীবাণুগুলো অপসারণ করার জন্য মায়ের দুধ খাওয়ানো অবশ্যই প্রয়োজন। এছাড়াও পুষ্টির চাহিদা পূরণ করার জন্য মায়ের দুধ খাওয়াতে হবে, কারণ মায়ের দুধেই শিশুদের জন্য যথেষ্ট পরিমাণে পুষ্টি রয়েছে, সেটাই শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর বলা হচ্ছে খাওয়ানোর সময় 45 ডিগ্রি উঁচুতে রাখা। শিশুদেরকে সম্পূর্ণ শোয়ায় খাবার খাওয়ানো যায় না, সম্পূর্ণ শোয়ায় খাবার খাওয়াতে গেলে কিন্তু ইউস্টেশন নালীতে জীবাণুটা কানের মধ্যে প্রবেশ করতে পারে। এই জন্য শিশুদেরকে সম্পূর্ণ না শোয়ায় 45 ডিগ্রি বাঁকা করে খাবার খাওয়াতে হবে। অনেকটা এরকম দেখো, এটা হচ্ছে একটা শিশু, এটা হলো শিশু, খুবই ভয়ঙ্কর ছবি আঁকলাম। যাই হোক, এটা একটা শিশু। শিশুকে সম্পূর্ণ না শোয়ায় খাবার খাওয়ায় শিশুদেরকে এভাবে দেখো, এই যে 45 ডিগ্রি কোণ করে, এই যে 45 ডিগ্রি কোণ, এই যে এই কোণের মান কিন্তু 45 ডিগ্রি, এরকম করে একটু উঁচু করে ধরে খাবার খাওয়াতে হবে। শিশুদের এভাবে একটু ধরে খাবার খাওয়াতে হবে, তাহলে কিন্তু জীবাণুটার কানের মধ্যে ঢোকার চান্স থাকবে না, জীবাণুটা আর খাদ্যবস্তুটা আর কানের মধ্যে ঢোকার চান্স থাকবে না। তারপর অ্যালার্জি এড়িয়ে চলা। শিশুদের অ্যালার্জি রয়েছে যে খাবারে, সেই খাবারগুলো তাদেরকে খাওয়ানো যাবে না। তারপরে দেখো, গোসলের সময় কানে পানি যেন না ঢোকে তার ব্যবস্থা নিতে হবে। অনেক সময় কিন্তু গোসলের সময় কানের মধ্যে পানি ঢোকে, তখন জীবাণুর সংক্রমণটা অনেক বেড়ে যায়। তারপরে দেখো, কানের ছিদ্রপথ লাল হয়ে গেলে, কানের এই যে পর্দাটা এটা বেশি যদি লাল হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ভেতরে কোনো সমস্যা হয়েছে। মুখ দিয়ে যদি শিশুরা শ্বাস নেয়, হা করে যদি মুখ দিয়ে শ্বাস নেয়, হা করে যদি শিশুরা ঘুমায়, তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে। শিশুদের ব্যাপারে ব্যবস্থা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ বড় মানুষের কানের ব্যথা হলে বড় মানুষেরা বলতে পারবে যে আমার কানে ব্যথা হচ্ছে, ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু শিশুদের কানের ব্যথা হলে তারা তো জানাতে পারে না। এই জন্য শিশুদের লক্ষণগুলো আমাদের দেখতে হবে, এবং লক্ষণ অনুসারে যখনই দেখা যাবে এই লক্ষণগুলো দেখা যাচ্ছে, শিশুদের কানের ছিদ্রপথ লাল, মুখ দিয়ে যখন শ্বাস নিচ্ছে, যখন হা করে ঘুমাচ্ছে, অথবা শিশু বারবার কান্নাকাটি করছে, বারবার কানের দিকে হাত উঠাচ্ছে, এই লক্ষণগুলো দেখলে বুঝবো কানে কোনো সমস্যা, আর তখনই কিন্তু শিশুদের ওটাইটিস মিডিয়া সন্দেহে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তারপরে দেখো, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। নিউমোকক্কাস কনজুগেট ভ্যাকসিনটা নিলে বেশ কিছু ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে মুক্তি পাওয়া যায়, বেশ কিছু ব্যাকটেরিয়াজনিত রোগের বিরুদ্ধে একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়। বিশেষ করে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়াটার দ্বারা যেহেতু ওটাইটিস মিডিয়া হয়, ওই ব্যাকটেরিয়াকে কিন্তু আটকানো যায় এই ভ্যাকসিনের মাধ্যমে। তাহলে এই প্রতিরোধ ব্যবস্থাগুলো আমরা একটু মনে রাখবো, আর প্রতিকারগুলো আমরা মনে রাখবো, এগুলো সিকিউয়ে আসতে পারে। ওটাইটিস মিডিয়া অথবা সাইনোসাইটিসের লক্ষণগুলো একটু উদ্দীপকে দিয়ে দিল, বললো যে উদ্দীপকের যে রোগটা হয়েছে তার প্রতিরোধ লেখো, তখন আমাদের এগুলো লিখতে হবে।